আমি পদ্মজা, পর্ব 90। লেখিকা ইলমা বেহরোজ। এখানে লেখিকা একটি সতর্ক বার্তা দিয়েছেন, যেটা আমার দায়িত্ব আপনাদের পড়ে শোনানো, তাই আমি বলে দিচ্ছি। নিজ দায়িত্বে পর্বটি পড়বেন। এই পর্বে নৃশংস খুনের বর্ণনা রয়েছে। চাঁদটা ঠিক মাথার ওপরে, চারিদিকে ভয়াবহ নিস্তব্ধতা। জোনাকি পোকা ও রাতের পেঁচা কারোর মুখে না নেই। এমনি বাতাসে নিজস্ব শব্দও থমকে গিয়েছে, শুধু শোনা যাচ্ছে তাণ্ডব লীলার আহ্বান। গাছের ডালপালার আড়াল থেকে নিশাচর পাখির চেয়ে আছে, তারা তেজস্বী পদ্মজার আগমন দেখছে। পদ্মজা এক একটা কদম নিশাচর পাখিদের মনে বজ্রপাতের মতো আঘাত হানছে। তার সাদা শাড়ি থেকে বিচ্যুতির সাদা রং নিশাচরদের চোখ ঝলসে দিচ্ছে। পদ্মজার এক হাতে রামদা, অন্য হাতে দড়ি। দড়ি দিয়ে বাঁধা তিনটে নেড়ি কুকুর। আচমকা কুকুরগুলো চিৎকার করে উঠল। নিশাচর পাখিরা ভয় পেয়ে এক গাছ থেকে অন্য গাছে উড়ে গেল। গাছের ডালপাড়া নড়ে ওঠাতে পদ্মজা সহ তিনটে কুকুর আর চোখে উপরে তাকালো। চারজোড়া হিংস্র চোখ জ্বলজ্বল করছে। কুকুরগুলোর চোখে চেয়ে মানব সন্তান পদ্মজার চোখের দৃষ্টি ভয়ঙ্কর, যেন চোখ নয় আগ্নেয়গিরি। এক্ষুনি আগুন ছড়িয়ে দিয়ে চারপাশ ভস্ম করে দেবে। পদ্মজা পায়ে হেঁটে ঘাস পেরিয়ে একটা পুকুরের সামনে এসে দাঁড়ালো। পুকুরের জল কুচকুচে কালো। পুকুরের চেয়ে কিছুটা দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় রেন্টি গাছ। গাছগুলো 100 বছর বয়স। রেন্টি গাছের সাথে বাঁধা অবস্থায় ঘুমাচ্ছে মজিদ, খলিল, আমির, রিদওয়ান ও আসমানি। পদ্মজা পাশ থেকে ছোট চৌকি খান টেনে নিয়ে আঙুল ভঙ্গিমায় বসল। তার শরীরের রক্ত বুদবুদ করে ফুটছে। ঘুমন্ত অমানুষগুলোকে দেখে তার ঠোঁটে তিরস্কারের মৃদু হাসি ফুটে উঠল। যখন চোখ খুলে আমিরও তার দলবল আবিষ্কার করবে তারা বন্দি, তার সামনে তিনটে কুকুরের সাথে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে পদ্মজা, তখন তাদের কেমন অনুভূতি হবে? 7 ঘন্টা পড়বে তখন শেষ প্রহরের বিকেল। পদ্মজা লতিফাকে পানি আনতে পাঠিয়েছে। সে রান্নাঘরে রান্না করছে। লতিফা কলপারে এসে আমিরকে দেখতে পেল। আমির আলোক ঘরে প্রবেশ করেছে মাত্র। লতিফা কলসি থেকে আমিরের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 কদম হেঁটে এসে সে থমকে যায়। দ্রুত উল্টো ঘুরে কলপারে চলে যায়। কলপারে খালি কলসিটা স্থির হয়ে আছে। লতিফা কলসির উপর চোখ নিবদ্ধ রেখে কপাল কুঁচকায়। নূরজাহানের ঘর থেকে 3 দিন আগেই ঘুমের ঔষধ সংগ্রহ করে রেখেছিল পদ্মজা। আজ রাতের খাবার পরিবেশন করার পূর্বে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দেওয়া হবে। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন পদ্মজা আক্রমণ করবে। এই পরিকল্পনায় লতিফাকে জানানো হয়েছে। লতিফা কলপারে এসে আমিরকে দেখে দুর্বল হয়ে পড়ে। তার বলে দিতে ইচ্ছে হয় আমির যেন রাতের খাবার না খায়, কিন্তু যখন মানুষত্ব জেগে উঠল সে থমকে গেল। আজ লতিফার একখানা বড় কাজ আছে। রিনুকে নিয়ে তার পালাতে হবে। এই বাড়িতে কিশোরী রিনু এসেছে গত বছর। তার আগেও অন্দরমহলে রিনু নামে একজন কাজের মহিলা ছিল। তিনি ডায়রিয়ার গত হয়েছেন 2 বছর আগে। এতিম লতিফা যখন এই বাড়িতে এসেছিল মজিদ খলিলের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিল। তারপর লতিফা ফরিনাকে সব জানায়। ফরিনা প্রতিবাদ করায় আমির সব শুনল। আমির তার বাপ চাচাকে নিষেধ করে লতিফাকে নির্যাতন করতে। যে চায় তার মায়ের সেবা করা মানুষগুলো নিরাপদ থাকুক। এরপর প্রায় 2-3 বছর নিরাপদে কেটে গেলেও 15টা বছরে রিদওয়ানের মধ্যে লতিফা ধর্ষিতা হয়। ধর্ষণের পর লতিফা পালানোর জন্য ছটফট করেছে। দরজা বন্ধ করে দিনের পর দিন লুকিয়ে হাউমাউ করে কেঁদেছে। তারপর বেশ কয়েকবার মজিদ ও খলিলের থাবার শিকার হতে হয়েছে। দিনগুলো বিষাক্ত ছিল। পালানোর মতো জায়গা ছিল না। তাই একসময় লতিফা ভাগ্য করে মেনে নিল, সহ্য করে নিল সব কিছু। অন্দরমহলের পাশাপাশি পাতাল ঘরের বিশ্বস্ত সহযোগী হয়ে উঠল। তবে গত 4 বছর ধরে সে মজিদ, খলিল আর রিদওয়ানের থাবা থেকে মুক্ত। এর পিছনে কাহিনী রয়েছে। ফরিনার প্রতি লতিফার ভালোবাসা এবং সম্মান দেখে আমির লতিফার ঢাল হয়ে দাঁড়ায়। তার হুমকিতে থেমে যায় লতিফার কাল রাত্রিগুলো। লতিফা বিশ্বস্ততার সাথে আমিরের গোপন আদেশ নিষেধগুলো মেনে চলে। পদ্মজা, রুম্পা ও হেমলতাকে চোখে চোখে রাখা ছিল লতিফার দায়িত্ব।
গত বছর কিশোরী রিনু নতুন এসেছে অন্দরমহলে। সে বাড়ি সম্পর্কে কিছুই জানে না। মুজিদ হাওলাদার উদারতা দেখিয়ে এতিম রিনুকে নিজের বাড়িতে নিয়ে আসেন। যেহেতু রিনুকে উদারতার জন্য আনা, তাই রিনুকে দেখে শুনে রাখা হয়। বিয়ের জন্য পাত্রও খোঁজা হচ্ছে, কিন্তু লতিফা দেখেছে রিদওয়ানের কুদৃষ্টি রিনুর উপরে আছে। রিনুর সাথে একই বিছানায় থাকতে থাকতে লতিফা রিনুকে আপন ছোট বোন ভাবা শুরু করেছে। সে রিনুকে ছোট বোনের মতোই ভালোবাসে। রিনুকে অভিশপ্ত নিখুঁত যন্ত্রণাময় কাল রাত্রিগুলো থেকে বাঁচাতে লতিফা দ্রুত পালাতে চায়। তাই আমিরের প্রতি কৃতজ্ঞতাবোধ থাকা সত্ত্বেও গোপন পরিকল্পনার কথা বলতে পারল না। দমে গেল। সে কলসি রেখে দ্রুত পায়ে অন্দরমহলে চলে যায়। রান্নাঘরে পা রাখতেই পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে পাথরের মতো স্থির। লতিফার হাত খালি দেখে যান্ত্রিক স্বরে বলল, পানি কথায়? লতিফা নিজের হাতে নিজের কপাল চাপড়ালো। সে কলসি রেখে চলে এসেছে। লতিফা টান টান করে হেসে বলল, এখনই আনতেছি, খাড়াও। লতিফা কলসি আনতে চলে গেল। পদ্মজা এক এক করে পাতিল মশলা ঢালল। মুরগি কষানো হবে। পুলিশ ভোরে পূর্ণার লাশ ফেরত দিয়েছে। বাসন্তী নাকি রাতে স্বপ্ন দেখেছে পূর্ণা লাহারি ঘরের পাশে কবর খুঁড়ছে। তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন পূর্ণার কবর যেন লাহারি ঘরের পাশে গোলাপ গাছটির নিচে হয়। বাসন্তীর কথা রাখা হয়। পূর্ণা তার প্রিয় গোলাপ গাছটির নিচে পরম শান্তিতে ঘুমাচ্ছে। পদ্মজা আজও কাঁদল না। সে চুপচাপ কোরআন শরীফ পড়েছে। তারপর পূর্ণাকে কবর দেওয়া হলে অন্দরমহলে ফিরে এসেছে। এ নিয়ে সমাজে নানান কথা হচ্ছে। পদ্মজার ব্যবহারে অবাক হয়েছে প্রেমা, বাসন্তী ও প্রান্ত। মৃদুলের অবস্থা নাজেহাল। তাকে হাজার টেনেও পূর্ণার কবর থেকে সরানো যাচ্ছে না। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মৃদুলের মা জুলেখা বানু ছেলের পাগলামি দেখে অসুস্থ হয়ে পড়েছেন। মোড়ল বাড়ির অবস্থা করুণ। পদ্মজা ভাবনা ছেড়ে কাজে মন দিল। লতিফা কলসি নিয়ে দৌড়ে আসে। তারপর মেঝেতে কলসি রেখে বলল, লও পানি। পদ্মজা পূর্বের স্বরেই বলল, যা যা আনতে বলেছিলাম আনা হয়েছে? হ, আনছি। রিনু ব্যাগ গুছিয়েছে? হ, গুছাইছে। রিনুকে ডাকো। লতিফা রান্নাঘর থেকে গলা উঁচু করে ডাকলো, রিনুকে। ওই রিনু, রিনু, ওই রিনু। রিনু আশেপাশেই ছিল। লতিফার ডাক শুনে দ্রুত হেঁটে আসে। সে গতকাল থেকে আতঙ্কে আছে। ভয়ে রাতের ঘুমোতে পারেনি। রিনুর সামনে দাঁতগুলো উঁচু, গায়ের রং কুচকুচে কালো, কিন্তু মনটা সাদা, সরল সোজা একটা মেয়ে। রিনু এসে বলল, হ আপা। পদ্মজা বলল, রাতে বের হয়ে যাবি লুতুবুবুর সাথে। পথে একদম ভয় পাবি না। আমি লুতুবুবুকে কিছু টাকা দিয়েছি আর একটা ঠিকানা দিয়েছি। আল্লাহ সহায় আছেন। বিসমিল্লাহ বলে বের হবি। পথে আল্লাহকে স্মরণ করবি বেশি বেশি। ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। রিনু বাধ্যের মতো মাথা নাড়ালো। লতিফা পদ্মজাকে বলল, তোমার ওরা কিচ্ছু যদি করে? পদ্মজা উত্তর দিল, না। লতিফা উত্তরে আসায় তাকিয়ে রইল। অনেকক্ষণ পর পদ্মজা বলল, আমার ঘর থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে পুকুর পাড়ের আশেপাশে কোথাও রেখে আসো। এখন আরেকটু পেঁয়াজ রসুন বাটো। রায় খাইছি, সব কম শেষ। গোয়ালঘরের পিছনে 3টা কুত্তা বাঁধা আছে। চিল্লাইছে অনেকক্ষণ। খাওন দিছি, এরপর থামছে। আর ওই যে আলমারিটার পিছনে একটা বইয়াম আছে, ওইটার ভিতরে রিনু বিষ পিঁপড়া ভরছে। ওইটাও একটু পরে রায়খা মনে মরে যাবে না? না। বইয়ামের মুখ কাপড় দিয়া বাইন্ধা রাখছি। ভিতরে মাডিও আছে, বলল রিনু। পদ্মজা, লতিফা ও রিনু 3জনে মিলে রান্নাবান্না শেষ করলো। আমিনা সদর ঘরে আলোকে নিয়ে খেলছে। তার জীবন আলোতে সীমাবদ্ধ। আর কিছু পরোয়া করেন না। আগে ঘরের ব্যাপারে হলেও কথা বলতেন, এখন তাও করেন না। সারাদিন আলোর সাথে কথা বললেন, মনের ব্যথা আলোকে শোনান। আলো কিছু বোঝে না, শুধু হাসে। আলোর হাসিটাই আমিনার সঙ্গী। রিনু রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মিনিট 2-1-এর মধ্যে দৌড়ে ফিরে আসে। পদ্মজাকে জানায় রিদওয়ান ভাইজান আইছে, লগে একটা ছেড়ি। পদ্মজার হাত থেমে যায়। তাহলে সেই নারী যে পূর্ণাকে হত্যা করতে সাহায্য করেছে? রিনু এক হাত দিয়ে অন্য হাত চুলকাতে থাকলো। সে রিদওয়ানকে আগে ভয় পেত, এখন নাম শুনলেই কাঁপে। লতিফা রিনুর অস্বস্তি ভয় খেয়াল করে বলল, রিনু ঘরে যা, দরজাটা লাগাইয়া দিবি। লতিফা বলতে দেরি হয়, রিনুর ঘরে যেতে দেরি হয় না। রিদওয়ানের সদর ঘরে প্রবেশ করে আসমানিকে বলল, আমার লগে থাকবা না, অন্য ঘর থাকবা।
অন্য ঘর লইবা। রিদওয়ানকে দেখে আমিনা আলোকে নিয়ে ঘরে চলে যান। আসমানি নিকাব তুলে চোখ বড় বড় করে বলল, বাড়ির ভিতরে তোমার লগে থাকমু? আইছি যে এইটাই বেশি, এমনিতে ডর লাগতেছে আমার। তখন রানী কাকি এরা ছিল, এখন তো নাই, যারা আছে এরা থাকা আর না থাকা সমান। আসমানির চারপাশ দেখে বলল, পদ্মজা কই? আসমানির চোখ মুখ দেখে দাঁত কেলিয়ে হাসল রিদওয়ান। বলল, বাবুর বউ পাগল হয়েছে, মাথা ঠিক নাই, ভয় পেও না। আসমানি চারপাশ দেখতে দেখতে বলল, মাথা ঠিক নাই দেখাই তো ডর বেশি। রিদওয়ান আসমানির সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, বলল, আজিদ ফিরবে কোন দিন? মারে লইয়া শহরে গেছে, আইতে 4-5 দিন তো লাগবই। তাহলে কয়দিন আমার সাথেই থাকো। আসমানি রিদওয়ানের মুখের দিকে তাকিয়ে হাসলো। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। আসমানি বলল, পদ্মজা যদি জিগায় আমি কার কি লাগি? তোমাকে চিনে না? বাড়ির কাছে থাকা আজিদের বউ হিসেবে দেখেনি কখনো? না। তাহলে কিছু বলার দরকার নাই, প্রশ্ন করলে উত্তর দিও না। সন্দেহ করলে কি? না করলেই কি, পদ্মজার দাম আছে আর? আচ্ছা ছাড়ো, আমি পদ্মজারে দেখা আইতাছি। আসমানি রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সে চোখ বুলিয়ে চারপাশ দেখছে। এই বাড়িতে আসার অনেক ইচ্ছা ছিল তার, কখনো আসতে পারেনি, এই প্রথম আসতে পেরেছে। অন্যবার সোজা পাতাল ঘরে যেত। লুকোচুরি খেলাটা কমেছে বলে ভালো লাগছে। এখন হয়তো প্রতিনিয়ত অন্দরমহলে আসা হবে, লুকিয়ে ভাঙা ফটক দিয়ে পাতাল ঘরে যেতে হবে। আমির ধানের বস্তায় পিঠ ঠেকিয়ে বসে আছে। ঘরের অর্ধেক অংশ জুড়ে ধানের বস্তা রাখা হয়েছে। বস্তাগুলো বাঁশের মাচার উপর, মাটির স্যাঁতসেঁতা। এই ঘরটায় খুব দরকার ছাড়া কেউ আসে না। আবছা অন্ধকারে আমিরের মুখটা অস্পষ্ট, তাই হাতে পদ্মজার বেনারসি। বুকটা ধরফর করছে। আজ মাত্র কয়টা ঘন্টা। ইস যদি যাওয়া যেত, ইস যদি থেকে যাওয়া যেত। আফসোসের বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু কোনো পথ নেই, সব পথ বন্ধ। হয় আগুনে ঝলসে যেতে থাকাও, নয় মৃত্যু গ্রহণ করো। কি নিষ্ঠুর শর্ত! আমির পদ্মজার বেনারসির দিকে তাকালো। ধুলোর আস্তরণে বন্দী হয়ে গিয়েছে স্বপ্ন আশা, চোখের ছবির মতো দৃশ্যমান হয়। পদ্মজার লাজুক মুখখানা, তার দুধের আলতা মিচমিচে ছিমছিমে গড়নে খয়েরি রংটায় কি ভীষণ মানাতো। বর্ষাকালের শুক্রবার মানেই ছিল বৃষ্টিতে ভেজা। আমির ঘন্টার পর ঘন্টা পদ্মজাকে এক ধ্যানে দেখেছে, মুখস্থ করে নিয়েছে তার প্রতিটি স্পর্শমের দৈর্ঘ্য প্রস্থ। আমির কল্পনা থেকে বেরিয়ে বেনারসিতে চুমু দিল। সীমাহীন যন্ত্রণা থেকে বলল, যখন তোমার কথা ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা বাজতে থাকে। আমাদের পথটা কি আর একটু দীর্ঘ হতে পারতো না? আমির উত্তরের আশায় বেনারসির দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো বাচ্চাদের মতো ভেঙে আসছে। একটু কথা বলুক না, বেনারসিটি কি একটু কথা বলুক? আমির ভেজা গলায় আবার বলল, তোমার জন্য বুকটা পুড়ে যাচ্ছে, তোমার ছোঁয়াই সাধ্যি, দেখার সাধ্যি কেন নেই আমার? বেনারসি নিশ্চুপ, সে বোবা প্রাণহীন। আমির চোখ বুজে বস্তায় হেলান দিল। গত কয়দিনে পদ্মজার উচ্চারিত প্রতিটি শব্দ কানে বাজছে। যখন পদ্মজার বলা, একবার নিজের মা বোনকে মেয়েগুলোকে জায়গায় দাঁড় করিয়ে ভাবুন, একবার আমাকে মেয়েগুলোর জায়গায় ভেবে দেখুন, কথাগুলো কানে বাজলো, তখন চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মজার নগ্ন শরীর। তার সারা শরীরে ছোপ ছোপ দাগ, একটা ছায়া পদ্মজার শরীরে চাবুক মারছে। পদ্মজা আর্তনাদ করার শক্তিটুকু পাচ্ছে না, শুধু গলা কাটা গরুর মতো কাতরাচ্ছে। আমির ছায়াটির গলা চেপে ধরার জন্য হাত বাড়াই, কিন্তু এ কি, ছায়াটিকে ছোঁয়া যাচ্ছে না। আমির দ্রুত চোখ খুলে ফেলল। তার মুখ থেকে স্পষ্ট উচ্চারণ হয়, পদ্মজা। আমির চট করে উঠে দাঁড়ায়। বুকের ভেতর আগুন লেগে গিয়েছে, ভেতরটা ভস্ম হয়ে যাচ্ছে, শরীর দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। সে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দূরে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, শরীরের শিরা উপশিরায় তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। এই যন্ত্রণা আমি নিতে পারে না। সেই দুই হাতে নিজের চুল টেনে ধরল। বিগত দিনগুলো তাকে নরকীয় শাস্তি দিয়েই চলেছে। চোখগুলো আজে বাজে দেখছ, মস্তিষ্কের প্রতি নিউরন আজে বাজে ভাবছে। পদ্মজা, পদ্মজা, পদ্মজা। এই পদ্মজাতে তিনি কি শক্তি লুকিয়ে আছে তার? এই একটিমাত্র নাম তাকে নিঃস্ব করে দিয়েছে, বিষাক্ত করে তুলেছে প্রতিটি শ্বাস প্রশ্বাস।
আমির টিনের দেয়ালে এক হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। মজিদ ক্লান্ত হয়ে আলোক ঘরে বসলেন। এখানে প্রচুর আলো, বাতাস আসে। লতিফা মজিদকে আসতে দেখে দ্রুত শরবত আর পান সুপারি নিয়ে আসে। মজিদের সামনে এসে বসে রিদওয়ান ও খলিল। মজিদ শরবত পান করে লতিফাকে প্রশ্ন করলেন, পদ্মজা কথাবার্তা বলছে? লতিফা নতজানু অবস্থায় উত্তর দিল। হক কইছে। রিদওয়ান লতিফাকে বলল, যে মেয়েটা আসছে দেখে রাখবি, যত্ন নিবি। লতিফা বাধ্যের মতো বলল, আচ্ছা ভাইজান। খলিল বললেন, আদিশপুর থাইকা যে বড় পাটিটা আনছিলাম পুষ্কুনি পারে ওইটা বিছাবি। বিছাইছি খালু। এসায়ের আজান্ডার পরে সব খাওন দাওন দিয়া আমু। ভালো করছোস। খলিল পান মুখে পড়ে বললেন। লতিফা শরবতের খালি গ্লাস নিয়ে চলে গেল। মজিদ আরও 2 গ্লাস পানি পান করলেন। তিনি ভীষণ ক্লান্ত, সারাদিন দৌড়ের উপর দৌড়ছিলেন। রিদওয়ানের ভুল আপাতত মগার উপর ঘুরিয়ে দিয়েছে। মগা গতকাল থেকে বাড়িতে নেই। আবার শেষবার মগার সাথে পূর্ণা ছিল। সবার জবাববন্দি ভিতরে আপাতত দৃষ্টিতে মগা খুনি। পুলিশ হাওলাদার বাড়ির দারোয়ানকে খুঁজেছে। মোড়ল বাড়িতে পুলিশ এসেছে শুনে রিদওয়ান দারোয়ান মুত্তালিবকে হত্যা করেছিল, তাই পুলিশ মুত্তালিবকে পেল না। মজিদ হাওলাদার পুলিশকে বলেছেন তিনি ধারণা করেছেন দারোয়ান ও মগা পরিকল্পনা করে পূর্ণাকে ধর্ষণ করার পর হত্যা করেছে। পুলিশ এখন দারোয়ান, মুত্তালিব ও মগাকে খুঁজছে। রিদওয়ান নিরাপদে আছে। খলিল মজিদকে বললেন, ভাইজান কিছু ভাবছেন? কি নিয়ে? মজিদের নির্বিকার স্বর। রিদওয়ানের ভ্রুকুটি হয়ে গেল। সে চারপাশ দেখে বলল, আপনি এত নির্বাক কেন চাচা? আজ আমিরের খুন করার কথা ছিল। মজিদ এক হাত তুলে রিদওয়ানকে চুপ করতে ইশারা করলেন। তারপর বললেন, বাবু যদি আমাদের কথা শুনে তখন ব্যবস্থা নেবে, তার আগে না। রিদওয়ান মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে নাছোড়বান্দা স্বরে বলল, আমির কখনোই পদ্মজাকে খুন করবে না, শেকলবন্দিও করবে না। মজিদ গম্ভীর স্বরে বললেন, দেখা যাবে। রিদওয়ান খলিলের দিকে তাকালো, তারপর অধৈর্য হয়ে মজিদকে বলল, আমিরের জন্য আমাদের ক্ষতি না হলে হয়ে যায়। মজিদ খলিলকে বললেন, দেখ তো আশেপাশে কেউ আছে নাকি, ঘরগুলোও দেখবি। আমির মাত্র বের হয়ে যাচ্ছিল। মজিদের শেষ কথাটা কানে আসতেই সে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। খলিল আলোক ঘরের প্রথম 2টো ঘর দেখে এসে বললেন, কেউ নাই। তারপর চেয়ারে বসলেন। রিদওয়ান খলিলের দিকে তাকিয়ে ইশারা করে মজিদকে বোঝাতে খলিল মজিদের আরেকটু কাছে এসে বসলেন। তারপর বললেন, রিদু কিন্তু হাঁচা কইতাছে ভাইজান, বাবুরে দিয়ে আর ভরসা নাই। মজিদ রিদওয়ানের দিকে তাকিয়ে বললেন, তুই কি বোঝাতে চাইছিস বাবু আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে সংসার করতে চাইবে? রিদওয়ান তড়িৎ গতিতে বলল, এটা কি সম্ভব না কাকা? আলমগীর ভাই কি করলো? মজিদ নির্লিপ্ত কণ্ঠে খলিলকে বললেন, খলিল তোর ছেলের বুদ্ধি এখনো হাঁটুতে আছে। রিদওয়ান উঠে দাঁড়ায়, তার মাথা চড়ে যাচ্ছে। মজিদ বললেন, তুই আমার পাশে বস, তোর মাথায় কিছু কথা ঢোকাতে হবে। রিদওয়ান মনের ভিতরে আবার বসলো। মজিদ বললেন, চুপ করে আমার কথা শোন। আলমগীর আর বাবুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পাতাল ঘরের রীতি পূর্বপুরুষ থেকে পেলেও নারী পাচার চক্রান্ত সৃষ্টি বাবুর। এই চক্রে আলমগীর, তুই, আমি আর খলিল বাবুর দলের লোক একটা অংশ মাত্র। আমরা সরে গেলে আমাদের উপর রাগ একমাত্র বাবুই ঝাড়তে পারবে। কিন্তু এই চক্রের শুরুটা যে করেছে সে হচ্ছে নেতা। গত সপ্তাহে বাবু ঢাকা থেকে একটা খাম নিয়ে আসছে। খামের চিঠিতে স্পষ্ট লেখা আছে 6 মাস পর বাবু নিজ দায়িত্ব 16টা মেয়ে সিঙ্গাপুরে পাঠাবে। সারনার জনের সাথে তিনি 3 মাস আগ থেকে চুক্তিবদ্ধ বাবুর স্বাক্ষর আছে চিঠিতে। বাবু প্রতিজ্ঞাবদ্ধ। রিদওয়ান বলল, পড়ছি আমি, কিন্তু টাকা কি করছে? আমাদের তো দেয়নি। মজিদ বিরক্তিতে কপাল কুঁচকালেন। তিনি কথার মাঝে কথা বলা একদম পছন্দ করেন না। বললেন, হয়তো কাজ শেষে দিত। আমার পুরো কথা শোন, কথার মাঝে কথা বলবি না। রিদওয়ান মাথা নাড়ল। মজিদ বললেন, এখন বাবু যদি প্রতিজ্ঞা রক্ষা না করে এর পরিণতি কেমন হবে ধারণা আছে? বিদেশে কত মানুষের সাথেও কাজ করছে, হিসেব আছে। সবার বিরুদ্ধে ছোটোখাটো প্রমাণ হলেও বাবুর কাছে আছে। আর এই দেশে কি একমাত্র বাবু মেয়ে পাচার করে? আরও আছে, কম হলেও 8-9 জন দলের সাথে বাবুর ভালো পরিচয় আছে। যেখানে এই দেশ পরিচালনা করা একজন নেতাই চক্রের সাথে জড়িত আর বাবুর তার সাথে যোগসূত্র আছে, সেখানে বাবু পালিয়ে যদি জানতে পারে তিনি বাবুকে ছেড়ে দেবেন না,
সব রকম ব্যবস্থা নেবেন। সম্মানহানি ভয় পাবেন, সব প্রকাশ হওয়ার ভয় পাবেন। বাবুর সাথে পদ্মজার ক্ষতি করবেন। পদ্মজা সুন্দর, বাবুর সামনে পদ্মজার বেইজ্জতি হওয়ার সম্ভাবনা শতভাগ আছে। আরও কত ক্ষমতাসীন লোক বাবুর সাথে এই কাজে জড়িত আছে। যতদিন বাবু এই কাজে নিজেকে রাখতে ততদিন ভালো থাকবে, ছাড়তে চাইলে সর্বনাশ। বাবুর বুদ্ধি তোর মতো না রিদু, ও আর যাই করুক পালিয়ে যাওয়ার মতো বোকামি করবে না। এতটা বোকা মানুষ বাবু না। যদি সত্যি বাবু পদ্মজাকে ভালোবেসে থাকে তো ও ভুলেও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে না। এই চক্রের সাথে জড়িত সবাই একজোট। বাবু পালানোর চেষ্টা করলেও একা হয়ে যাবে। সবাই কিন্তু ধরে ফেলবে বাবুকে, আর বাবু ধরা পড়লে পদ্মজাও ধরা পড়বে। পদ্মজা একবার ধরা পড়লে চোখের পলকে ভোগের বস্তু হয়ে যাবে। পালিয়ে কোথাও না গিয়ে পুলিশকে সব খুলে বলতেই তো নিরাপত্তা পেয়ে যাবে, আর ফেঁসে যাবে আমরাও অন্যরা। মুজিদ বোকা রিদওয়ানের পিঠে চাপড়ে বললেন, পুলিশ কয়জনকে ধরবে? আমির নিজেও পুলিশের হাতে ধরা পড়বে, ফাঁসিও হবে, নিজের মৃত্যু নিজে টেনে আনবে। তো কি হলো? কিছু কিছু কাজ আছে যেগুলো একবার প্রবেশ করে ঘাঁটি সৃষ্টি করে ফেলতে আর সেখান থেকে বের হওয়া যায় না। বাবু তেমনই চিপাই আছে। যদি পালাতে চায় নিজের সাথে পদ্মজার ইজ্জত আর জীবন হারাবে। এই ঝুঁকি নেওয়ার সাহস বাবুর হবে না। আমি নিজের চোখে ঢাকায় দেখেছি পদ্মজা অসুস্থ হয়ে ঘরে ঘুমাচ্ছে আর আমির বাড়ির সব কাজ করছে। পদ্মজার জন্য হলেও বাবু পাতাল ঘর আর আমাদের আঁকড়ে ধরে রাখবে। দেশে কি জায়গার অভাব আছে? কোথাও না কোথাও ঠিক লুকিয়ে থাকতে পারবে। ওর কাজ করতে হবে না, ঘরে বসে খাবে। তুই নিজ চোখে দেখেছিস আমির কিভাবে মাত্র 10 দিনে আলীকে রাজাশাহী থেকে ধরেছে। আলীর পালিয়ে যাওয়া আমিরের জন্য হুমকি ছিল, তাই চিরুনি অভিযান চালিয়ে ঠিক খুঁজে বের করছে। আমিরের অভিজ্ঞতা আছে। আমির পদ্মজাকে নিয়ে এত বড় ঝুঁকি নেবে না। আমির চিনে তার পেশায় রক্ত কেমন। এতদিন অন্য মেয়েদের পিটিয়েছে, তখন নিজের বউকে পিটাতে দেখবে। মুজিদ থামলেন, দাঁত বের করে হাসলেন। এত কোথা থেকেও রিদওয়ানের মনে শান্তি এলো না। সে 2 হাত তুলে বলল, আচ্ছা ধরলাম আমির পালাবে না, কিন্তু পদ্মজাকে বেইজ্জতি করার জন্য আমাদের খুন করবে না তার নিশ্চয়তা আছে? মুজিদ হাওলাদার এবার রেগে গেলেন, বললেন, বাবুর যখন এই কাজের সাথে থাকতেই হবে তখন আমাদের খুন করে নিজের পায়ে নিজে কুড়োল মারবে না। খলিল, তোর ছেলেরে নিয়ে যা, তারপর গোয়ালঘর থেকে কতটা গোবর খাইয়ে দে। অপমানে রিদওয়ানের মুখটা থমকে যায়। সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। আমিরের জায়গাটা সে কিছুতেই দখল করতে পারছে না, ব্যর্থ হচ্ছে বারবার। রিদওয়ানের চেয়ারে লাথি দিয়ে চলে গেল। খলিল বললেন, ভাইজান, আসমানির আনা ঠিক কাম হইল? একদম না। রিদওয়ান আবার আরেকটা ভুল করলো। বাড়িতে কেউ নাই বলে ঝুঁকি নিয়ে যা ইচ্ছা করছে। আবার বিপদে পড়লে আমার পা যেন না চাটে বলে দিস। খলিল মুখ থেকে পানের পিচকিরি ফেলে বাইরে চোখ নিবদ্ধ করলেন। ক্রোধে আক্রোশে আমিরের কপালে রগ ভেসে ওঠে, চোখ দুটি রক্তবর্ণ ধারণ করে। সে রাগে এক হাতে দরজা চেপে ধরল। তার দুর্বলতা ধরতে পেরে মুজিদের আনন্দ হচ্ছে। মুজিদের হাসি দেখে আমিরের গা জ্বলে যাচ্ছে। সে একবার ভাবলো এক্ষুনি গিয়ে মুজিদের গলা চেপে ধরবে, কিন্তু পরক্ষণে কি ভেবে থেমে গেল। চলে এলো ধান রাখার ঘরে। ধানের মাচার ভেতরে উঁকি দিয়ে দেখলো চাপাতি আর রামদা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, ঠিকঠাক আছে। আমির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। জানালা খুলে বাইরে তাকালেন। বিকেলে রংহীন ধূসর কুয়াশা চোখে পড়ে। পদ্মজা পালঙ্কের উপর গাঢ় হয়ে বসে আছে। এশায়ের নামাজ আদায় করে মাত্রই উঠেছে। তার পরনে সাদা শাড়ি। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে এসে পদ্মজাকে জানালো সে পুকুর পাড়ে খাবার রেখে এসেছে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। মুজিদ, খলিল, আমির, রিদওয়ান ও আসমানি এক্ষুনি যাবে। পদ্মজা নিস্তেজ গলায় বলল, ওরা ঘুমিয়ে পড়লে আমাকে ডেকো। তার শান্ত স্বর, কথা শুনে মনে হচ্ছে পদ্মজা লতিফাকে ঘর ঝাড়ুর জন্য অথবা রান্না করার জন্য ডাকতে বলেছে। লতিফা দৌড়ে বেরিয়ে গেল। তার বুকের ভেতর দামামা বাজছে। মনে হচ্ছে যুদ্ধ শুরু হতে চলেছে। এ তো সত্যিই যুদ্ধ। লতিফার ঘাম হচ্ছে, চাপে একটা আনন্দও কাজ করছে। কি অদ্ভুত! রান্নাঘরে আসমানি গিয়েছিল ঠিকই, কিন্তু পদ্মজাকে কথা বলাতে পারেনি। পদ্মজা একটাও জবাব দেয়নি। সে আসমানিকে পুরো দমে এড়িয়ে গিয়েছে। আসমানি নিরাশ হয়ে বেরিয়ে যায়। তারপর তাদের দেখা হয়নি। পদ্মজা বিছানা থেকে নেমে শক্ত করে হাত খোপা করলো। জানালা গলে চাঁদের আলো পদ্মজার পায়ের উপর পড়ে। নিখুঁত কালো রাতের চাঁদ তার নরম আলোয় আচ্ছন্ন করে রেখেছে। পদ্মজা চাঁদের আলোকে ছোঁয়ার চেষ্টা করে। ছোঁয়া গেল ঠিকই, অনুভব করা গেল না।
পদ্মজা কানের পাশ দিয়ে শাঁ শাঁ করে বাতাস উড়ে যায়। সে বাতাসে শীতলতাকে আগুনের আঁচের মতো অনুভব করছে। তারা 5 জন গোল হয়ে বসেছে। খাবারের সুন্দর ঘ্রাণে চারপাশ মৌ মৌ করছে। রান্নার ঘ্রাণ শুনে আমির বুঝে গেল সব পদ্মজা রান্না করেছে। সে নিজেকে সামলাতে পারলো না, সবার আগে খাওয়া শুরু করলো। আগে তাদের হালকা পাতলা আলোচনা করার কথা ছিল, তারপর খাওয়া দাওয়া করে ভবিষ্যৎ পরিকল্পনা করবে। কিন্তু আমির নিয়ম ভঙ্গ করে শুরুতেই খাওয়া শুরু করে। অগত্যা বাকিরাও খাওয়া শুরু করলো। তাদের চেয়ে কয়েক হাত দূরে টলটলে জলের বিশাল পুকুর। জলের রং কালো, আশপাশে কোনো ফুলের গাছ আছে। একটা মিষ্টির ঘ্রাণ ভেসে আসছে। কালো জলের পুকুরটির 25টি সিঁড়ি। এই পুকুর নিয়ে অনেক গুজব রয়েছে, যদিও সব মিথ্যে। বাড়ির মেয়েরা এদিকটায় কখনো আসেনি। মজিদ হাওলাদারের ভীষণ প্রিয় এই জায়গাটা। তার দাদা এই জায়গাটাতে সব সময় ভোজ আসর করতেন। মজিদের ইচ্ছা ছিল চাঁদের রাতে পুকুরের পাশে বসে ভোজ আসর উপভোগ করার, কিন্তু সম্ভব হয়নি। মজিদ হাওলাদারের দাদা নিজের বউকে ভূতে ধরা পাগল প্রমাণ করার জন্য গুজব রটিয়ে দেন। সেই গুজব ধরে রাখতে মজিদ হাওলাদারও এদিকটায় আসেননি কখনো। আজ বাড়ি খালি হওয়াতে সেই সুযোগ মিলেছে। তিনি গতকালই 2 জন লোক দিয়ে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছেন। চোখ জুড়িয়ে দেখার মতো দৃশ্য হয়েছে। একটু দূরেই ঝাঁকে ঝাঁকে জোনাকি পোকা উঠছে। মাথার উপর চাঁদের আলো, চারপাশে চারদিক হারিকেন। চমৎকার পরিবেশ। খলিল মুরগির রানে কামড় দিয়ে বললেন, বাবু সারাদিন কই থাকোস? আমির ছোট করে উত্তর দিল, এখানেই। মজিদ আমিরকে আগাগোড়া পরখ করে নিয়ে বললেন, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আসিস? না আব্বা, বলল আমির। রিদওয়ান কিছু বলতে আগ্রহী নয়, সে চুপচাপ খাচ্ছে। তার চোখে মুখে বিরক্তির ছাপ। আসমানি আমিরের পাশ ঘেঁষে বসলো। বলল, পরের কামে কয়দিনের সময় দিচ্ছে? অনেক দিন। এইবার ভৈরবের নিশানা রাইখো, ওইখানে সুযোগ সুবিধা আছে অনেক। মজিদ আসমানির সাথে তাল মেলালো। আমিও ভৈরবেরই কথা বলতাম। আমির রিদওয়ানের দিকে তাকিয়ে বলল, এই কাজ রিদওয়ান নিক। আজই তার হাবুড়ে নিয়ে কয়দিনের জন্য ট্রলার নিয়ে ভৈরবে চলে যাবে। রিদওয়ান না চাইতেও সম্মতি জানালো। আমির আর চোখে পিছনে তাকালো। তার চেয়ে 5 হাত দূরে একটা রেন্টি গাছ। গাছটির পিছনে সে চাপাতি আর রামদা রেখেছে। আর একটু রাত বাড়লে, যখন সবাই ক্লান্ত হয়ে যাবে, নেশা করবে, তখন সে আক্রমণ করবে। এই 2 হাতে 2 অস্ত্র নিয়ে রিদওয়ান ও মজিদকে আঘাত করা তার লক্ষ্য। তারপর খলিল আসমানি বা হাতের খেল। আমির চুপচাপ প্রহর গুনতে থাকে। খাওয়া শেষে প্লেটগুলো দূরে রাখা হয়। প্লেটগুলো সরানোর জন্য মজিদ চারপাশে চোখ বুলিয়ে লতিফাকে খুঁজলেন। লতিফা আশেপাশে নেই। অন্যবার তো থাকে, আজ কোথায়? মজিদ বিরক্ত হলেন। তিনি মনে মনে লতিফাকে একটা নোংরা গালি দিলেন। তারপর পরবর্তী ডিল নিয়ে কথাবার্তা শুরু করলেন। কিভাবে এগোতে হবে, কোন এলাকায় যেতে হবে, বর্তমান পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, এসব নিয়ে আলোচনা চলতে থাকে। রিদওয়ান চোখ মুখ কুঁচকে বসে আছে। মজিদ হাওলাদার আমিরকে নিয়ে কি প্রশ্ন করবেন বলেছিলেন, তাও করছে না। এই বুড়ো আবার গুটি পাল্টে দিয়েছে নাকি? আমির কথা কম বলছে। সে মোক্ষম সুযোগের অপেক্ষায়, কিন্তু তার সুযোগ আসার পূর্বেই সে এবং বাকিরা ঘুমের কাছে হেরে যায়। এতই ঘুম পেয়েছিল যে তাদের শরীর অন্দরমহলে যাওয়া অবধি ইচ্ছে শক্তি পায়নি। লতিফা কিছুটা দূরে অন্ধকারে লেবু গাছের আড়ালে বসেছিল। মশার কামড়ে তার হাত পা বিষিয়ে দিয়েছে। যতই দেখলো ভোজ আসরের 5 জনই ঘুমিয়ে পড়েছে, তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ছুটে যায় অন্দরমহলে। পদ্মজা সদর ঘরে শান্ত হয়ে বসেছিল। লতিফা হাঁপাতে হাঁপাতে সব জানালো। তারপর তারা লুকিয়ে রাখা দড়ি আর ওড়না নিয়ে চলে আসে পুকুর পাড়ে। পদ্মজা, লতিফা ও রিনু মিলে ঠান্ডা মাথায় মজিদ, খলিল, আমির, রিদওয়ান এবং আসমানির হাত পা ও মুখ বেঁধে ফেললো। তারপর এক এক করে টেনে নিয়ে গেল রেন্টি গাছের সামনে। 5 জনকে 5টি গাছের সাথে বেঁধে তারা স্থির হয়ে দাঁড়ালো। লতিফা রিনু ঘেমে একাকার। রিনু তো ভয়ে তরতর করে কাঁপছে। এমন একটি দুঃসাহসিক কাজে অংশগ্রহণ করে সে হতভম্ব। পদ্মজা বলল, এবার তোমরা বেরিয়ে যাও। লতিফা ও রিনু দুজনের গায়েরই বোরকা ছিল। তারা ব্যাগ নেওয়ার জন্য অন্দরমহলে দৌড়ে যায়। পদ্মজা বিদায় জানাতে অন্দরমহলে আসে। বের হওয়ার পূর্বে রিনু ও লতিফা পদ্মজাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। লতিফা বিষণ্ণ গলায় বলল, আবার দেখা হইব তো পদ্ম? আল্লাহ চাইলে আবার আমাদের দেখা হবে বুবু। সামলাইতে পারবা সব? পারবো। তুমি বেরিয়ে যাও, আর দেরি করো না।
লতিফা এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে ডিনুর হাত ধরল। তারপর ছলছল চোখে পদ্মজাকে একবার দেখে বেরিয়ে পড়ল অচেনা গন্তব্যে। আমিনা সদরঘর থেকে সব কিছু দেখেছে। এতদিনের পুরনো কাজের মেয়ে চলে যাচ্ছে কেন? তিনি প্রবল আগ্রহ থেকে পদ্মজাকে প্রশ্ন করলেন, লুতু কই যাইতেছে? পদ্মজা শান্ত স্বরে বলল, শহরে যাচ্ছে। ও মা, কার কাছে? আপনি ঘরে যান, সকাল হওয়া অবধি বের হবেন না। আমিনা অবাক হয়ে জানতে চাইলেন, ক্যারে? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, এতদিন যেরকম নির্জীব ছিলেন আজও থাকুন। পদ্মজা রান্নাঘর থেকে হাতে রামদা তুলে নিল। তারপর আমিনাকে জোর করে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার আগে আমিনার উদ্দেশ্যে বলল, যদি কোনো শব্দ করেন আপনার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। তারপর পদ্মজা রামদা নিয়ে গোয়াল ঘরে গেল। সেদিক থেকে 3টে নেড়ি কুকুর নিয়ে পুকুর পাড়ের পথ ধরল। নিশীথে 5জন মানুষ বাঁধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমাচ্ছে, আর সামনে রামদা নিয়ে এক রূপসী বসে আছে। পাশে 3টে কুকুর দাঁড়িয়ে আছে। দৃশ্যটি ভয়ঙ্কর। শুনছার নীরবতায় কেটে যায় ক্ষণ মুহূর্ত। আর সময় নষ্ট করা যাবে না। তারা বেঘরে ঘুমাচ্ছে। মৃত্যু উপভোগ না করে অমানুষগুলো মরে যাক পদ্মজা চায় না। সে 2 জগ পানি 5 জনের মাথার উপর ঢেলে দিল, তাতেও তাদের ঘুম ভাঙল না। পদ্মজা রামদার শেষ প্রান্ত দিয়ে পরপর 5 জনের পায়ের তালুতে আঘাত করল। এতে কাজ হয়, তারা সক্রিয় হয়। 5 জনই আধবোঝা চোখে তাকায়। তাদের ঘুমের ঘোর এখনও কাটেনি। মাথা ভারী হয়ে আছে, ভনভন করছে। পদ্মজা চৌকি খাটের ওপর গিয়ে বসল। রিদওয়ান পদ্মজাকে ঝাপসা ঝাপসা দেখছে। সে চোখ বুজিয়ে আবার তাকালো। পদ্মজার হাসি হাসি মুখ দেখে মুখটা ভেসে ওঠে। তার হাতে রামদা, জলজল করছে পদ্মজার পাশে 3টে কুকুরের চোখ। রিদওয়ান চমকে গেল। মজিদ খলিল এবং আসমানি যখন পরিস্থিতি বুঝতে পারল, তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলে উ আওয়াজ বের হয়, উঠতে গেলে টের পায় তাদের হাত পা বাঁধা। ঘুম উবে যায়, মস্তিষ্ক সচল হয়ে ওঠে। রিদওয়ান অবাক চোখে মজিদের দিকে তাকায়। মজিদও তাকালেন। তারা ছোটার জন্য ছটপট করলো, কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই সফল হচ্ছে না। আমির পদ্মজার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে, তবে পরিস্থিতি ধরতে পেরেছে। সে সবসময় বলে পদ্মজার নাকি নিজস্ব আলো আছে। এই যে এখন তার মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অতলে যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন পদ্মজা এসে আলোর মিছিলে ভরিয়ে দিয়েছে তার মনের উঠান। পদ্মজা 5 জনকে প্রখর করে নিল। পদ্মজা 5 জনকে পরখ করে নিল। তাদের ছটফটানি আর ভয়ার্ত চোখ, পদ্মজার দেখা সব কিছু সুন্দর ও তৃপ্তিকর দৃশ্য। আমিরের উপর চোখ পড়তেই আগে চোখের ভাষায় আমিরের অযত্নে বেড়ে ওঠা মাথার চুল, যা আমিরের কপাল ও চোখ ঢেকে রেখেছে। পদ্মজা উঠে দাঁড়ালো। রিদওয়ান ও মজিদের পাশে গিয়ে বসল। দূরে সন্তানহারা পেঁচা ডাকছে চাপা স্বরে। আশেপাশে নাড়াচাড়ার শব্দ শোনা যাচ্ছে। পদ্মজা তাদের উপর ঝুঁকল। তারপর মৃদু হেসে চাপা স্বরে বলল, তবে হোক উৎসব। পদ্মজার কণ্ঠ ও হাসি তাদের হৃৎপিণ্ডের জোরে সোরে আঘাত হানে। আসমানি উ শব্দ করেই চলেছে। সে ভীতগ্রস্ত। ভয়ে তার শরীর ঘাম হচ্ছে। ভয় পাচ্ছে উপস্থিত 4 জনই। পদ্মজা আনাড়ি নয়, সে এর আগে 3টে খুন করেছে। শেষ খুনটা নিখুঁত ছিল। পদ্মজাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রিদওয়ান শরীরের সবটুকু শক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। পদ্মজা হিজল গাছটির দিকে এগিয়ে যায়। লতিফা হিজল গাছের পিছনে কাপড়ের ব্যাগটি রেখেছে। পদ্মজা কাপড়ের ব্যাগখানা নিয়ে আসে। ব্যাগ উল্টো করতেই বেরিয়ে আসে 3টে বয়াম, চাপাতি, ছুরি, রামদা ও তলোয়ার। অস্ত্রগুলো দেখেই বন্দীদের আত্মা কেঁপে ওঠে। খলিল হাওলাদার ভয়ে পা দিয়ে মাটি কুড়তে কুড়তে রুকোঙাতে শুরু করলেন। পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকায়। ছুরি নিয়ে ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার হাতে ছুরি দেখে কুকুরগুলো পালাতে উদ্যত হয়, কিন্তু তারা সুপারি গাছের সাথে বাঁধা, তাই পালাতে পারল না। কেউ কেউ ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠল। পদ্মজা খলিলের উপর ঝুঁকে তার মাথার চুল শক্ত করে ধরে কিরমির করে বলল, যে হাত দিয়ে এতদিন হত্যা করে আসা হয়েছে, আমি আজ সেই হাত কেটে ফেলব। খলিল চোখ দুটি মার্বেলের মতো বড় বড় হয়ে যায়। পদ্মজার রন্ধে রন্ধে ঢুকে পড়েছে পূর্ণার মৃতদেহের সোদা গন্ধ। ভেসে উঠে
আঁচড় কাটা মায়াবী মুখটা। সে মনের ক্রোধ প্রকাশ করতে খলিলের চুলে ধরে রেন্টি গাছের সাথে বার কয়েক আঘাত করলো। খলিলের মাথা ফুটে ঢিলার মতো উঁচু হয়ে যায়। সে চোখে এতদিন হিংস্রতা ছিল, সেই চোখের ভয়ের ছাপ। পদ্মজা ছুরি দিয়ে খলিলের হাত পায়ের চামড়া ছিলে দিল। তারপর বয়াম থেকে মরিচ নিয়ে সেখানে আহত স্থানে মাখিয়ে দিল। খলিলের চোখ ফেটে জল বেরিয়ে আসে। তিনি কেঁদে কিছু বলছেন, কিন্তু উ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। যন্ত্রণায় তার কলিজা ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে হাত পা। খলিলকে ছেড়ে পদ্মজা সরু চোখে রিদওয়ানের দিকে তাকালো। কাছে কোথাও থেকে পেঁচা ডাকছে। জোনাকি পোকা দিয়ে দেখা যাচ্ছে না। কুকুর তিনটে পদ্মজার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। খলিলকে আঘাত করার সময় পদ্মজার চোখে মুখে যে হিংস্রতা ফুটে উঠেছিল, সেই দৃশ্য দেখে তারা অবাক হয়েছে। পদ্মজাকে তাকাতে দেখে রিদওয়ান চট করে চোখের দৃষ্টি সরিয়ে নিল। খলিলের অবস্থা দেখার পর থেকে সে পদ্মজাকে ভয় পাচ্ছে। শরীরের সব শক্তি দিয়ে চেষ্টা করছে ছোটার। রিদওয়ানের চোরা চাহনি দেখে পদ্মজা হয়তো হাসল। মধ্যরাতের বাতাস ছড়িয়ে পড়েছে সর্বত্র। পদ্মজা দ্বিতীয় বয়ামটি নিয়ে রিদওয়ানের দিকে এগিয়ে আসে। পদ্মজার এক একটা কদম রিদওয়ানের আত্মাকে কাঁপিয়ে তুলছে। পদ্মজা রিদওয়ানের পাশে বসলো। রিদওয়ান আর চোখে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা রিদওয়ানের মুখের সামনে মুখ নিয়ে দাঁত বের করে হাসল। বলল, রাখে আল্লাহ মারে কে, হ্যাঁ? রিদওয়ান একটু নড়াছড়া করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। পদ্মজা এক থাবায় রিদওয়ানের মুখ থেকে ওনার বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে রিদওয়ান মুজিদের উদ্দেশ্যে বলল, আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের বিপদের কারণ হতে হবে, শোনেননি? পদ্মজা খপ করে রিদওয়ানের তালুর চুল টেনে ধরল। রিদওয়ান পদ্মজার মুখে থুতু ছুঁড়ে মারে। পদ্মজা তার মুখ দ্রুত সরিয়ে নেয়। রিদওয়ানের থুতু রিদওয়ানের মুখের উপরই পড়ল। রিদওয়ান কটমট করে তাকালো, বলল, বেশ্যা মা, তোরে প্রথম দিনই মেরে ফেলা উচিত ছিল। পদ্মজা উঠে দাঁড়ায়, জোরে লাথি মারে রিদওয়ানের মুখে। লাথি খেয়ে রেন্টি গাছের সাথে আঘাত পায় রিদওয়ান। তার মাথা ভনভন করে ওঠে। রিদওয়ান কিছু বুঝে ওঠার আগে পদ্মজা তার প্যান্টের ভিতর বয়াম থেকে কিছু ঢেলে দিল। সেকেন্ড কয়েক পার হতেই বিশ্বস্থানে জ্বালাপোড়া অনুভব করে। একসাথে অনেকগুলো জীবের কামড়ে তার মুখে নীল হয়ে যায়। সে চমকে তাকায় পদ্মজার দিকে, প্রশ্ন করে, কি দিছস খানকিচ্ছি, প্যান্টের ভিতর কি দিছস তুই? পদ্মজা উত্তর দিল না। রিদওয়ান চিৎকার করতে থাকে। পদ্মজা রয়ে শোয়ে রিদওয়ানের চিৎকার করার দৃশ্য দেখতে দেখতে কুকুরগুলোকে মুক্ত করে দেয়। কুকুর তিনটে পদ্মজার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে পিছিয়ে যায়। পদ্মজা তৃতীয় বয়াম নিয়ে মজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। বয়াম থেকে 2 টুকরো কাঁচা মাংস বের করলো। ছাগল জবাই করেছিল আজ। সেই দেখে শুনে হাড্ডিগুলো কয়েক টুকরো মাংস রেখে দিয়েছিল। মাংস দেখে কুকুরগুলো চোখ চকচক করে উঠল। পদ্মজা 1 টুকরো মাংস নিয়ে মুজিদের পিছনে গিয়ে দাঁড়ায়। তারপর মুজিদের উপর মাংসের টুকরো ধরল। 3টে কুকুর ঘেউ ঘেউ করে এসে একসাথে ঝাঁপিয়ে পড়ে মুজিদের উপর। কুকুরগুলো লাফ দিতেই পদ্মজা মাংসের টুকরো মুজিদের উড়ুর উপর ছেড়ে দেয়। কুকুরগুলোকে নিজের দিকে তেড়ে আসতে দেখে মুজিদ নিঃশ্বাস নিতে ভুলে যায়। চোখের পলকে মুজিদের হাত পা ও মুখের চামড়া ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। 1 টুকরো মাংস নিয়ে 3 কুকুরের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। তাদের বিষ দাঁতের কামড় পড়ে মুজিদের গোপনাঙ্গে। তিনি গোঙাতে গোঙাতে চোখের ইশারায় পদ্মজাকে আকতি করেন, এসব যেন থামানো হয়। অন্যদিকে রিদওয়ান ছোটার জন্য ছটপট করছে। পদ্মজাকে বিশ্রী গালিগালাজ করে হুমকিও দিয়েছে। যখন পিঁপড়ার কামড়ে সর্বাঙ্গ বিষিয়ে ওঠে, তখন সে পদ্মজাকে অনুরোধ করে তাকে বাঁচাতে। কখনো পদ্মজাকে দেবী বলে, আবার কখনো মা বলে ডাকলো। ওয়াদা করলো সে আর কখনো অন্যায় করবে না। পদ্মজা উত্তরে কিছুই বলেনি। সে নির্বিকার। রিদওয়ানও কুকুরের চিৎকার শুনে মাথার উপর এক ঝাঁক পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল, আবার ডানা ঝাপটিয়ে ফিরে এলো। পাখিদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। তাদের অস্থিরতায় দানবের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোর কচি ডালপালা ও পাতা বারবার নড়েছে। পদ্মজা এবার বয়াম নিয়ে খলিলের পিছনে গিয়ে দাঁড়ালো। পূর্বের মাংসটি নিয়ে একটি কুকুর দৌড়ে দূরে চলে যায়। তার পিছনে পিছনে বাকি 2টি কুকুরও গেল। পদ্মজা আরেকটু টুকরো মাংস খলিলের মুখের উপর ধরল। তারপর কুকুর 3টের আকর্ষণ পেতে মুখ দিয়ে শব্দ করলো, হুস।
খলিল হাওলাদার কুকুরগুলোর দিকে তাকিয়ে ভয়ে প্রস্রাব করে দিল। পদ্মজার ডাকে 3টে নেড়ি কুকুর সাড়া দিল। তারা ঘেউ ঘেউ করে দৌড়ে আসে, খলিলের উপর ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আগের মতোই হাতের মাংস খলিলের উড়ুর উপর ছেড়ে দিল। তারপর আরেক টুকরো মাংস নিয়ে আসমানির সামনে গিয়ে দাঁড়ালো। বয়াম রাখলো মাটিতে। একটা কুকুর পদ্মজার পিছনে এসে দাঁড়ায়, ঘেউ ঘেউ করে চিৎকার করে তাকে মাংস দিতে। পদ্মজা এক হাত ছাড়ে ছুরি বলে ভয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, মাংস কেড়ে নেওয়ার সাহস পাচ্ছে না। আসমানি পদ্মজাকে তার সামনে দাঁড়াতে দেখে গোপনে ঢোক গিলল। তার চোখে ফেটে জল বেরিয়ে আসে। সে কিছু একটা বলতে চাইছে, চোখের জলে যেন এক্ষুনি বন্যা বয়ে যাবে। মেয়েরা ভালো হোক খারাপ হোক, বুড়ো হোক আর যুবতী হোক, তারা ভীষণ কাঁদতে পারে। পদ্মজা আসমানির মুখ মুক্ত করে দিল। আসমানির কাঁদো কাঁদো স্বরে অনুরোধ করলো, আল্লাহর দোহাই লাগে ভাবি, আমারে ছাইড়া দেন, আমি আপনার গোলামি করব সারা জীবন। পদ্মজা আসমানির সামনে বসলো। আসমানির উপর ঝুঁকে তার গাল আলতো করে ছুঁয়ে দিয়ে আদুরে স্বরে বলল, তুমি ভীষণ সুন্দর। পদ্মজার ঠান্ডা স্পর্শ আসমানির যকৃৎ ছুঁয়ে ফেলল। সে কেঁপে ওঠে, চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে পদ্মজার চোখের দিকে তাকায়। পদ্মজা হাসলো। আসমানির চুলের মুঠি শক্ত করে ধরে বলল, আমি পুরুষ না যে আমাকে আকৃষ্ট করবে। আমার বোনের মৃত্যু কষ্ট তোমাকে অনুভব করতে হবে। পদ্মজা হাতের মাংসের টুকরোটি মুজিদের উপর ছুঁড়ে মারল। তাৎক্ষণিক কুকুর 3টে মুজিদের উপর আবার ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আসমানির পায়ে দড়ি খুলে দেয়, সেই দড়ি দিয়ে আসমানির গলা পেঁচিয়ে ধরে। আসমানির চোখ উল্টে যায়। পদ্মজার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শান্ত স্বাভাবিক। যখন আসমানি নিস্তেজ হওয়ার পথে পদ্মজা দড়ি ছেড়ে দিল। আসমানি কাঁচতে কাঁচতে নতজানু হয়। পদ্মজা আবার পেঁচিয়ে ধরল। আসমানি 2 পা দাপিয়ে দম নেওয়ার চেষ্টা করে। তার শাড়ি হাঁটু অবধি চলে এসেছে। যতক্ষণ না আসমানি নাক মুখ দিয়ে রক্ত বের হয়, পদ্মজা শরীরের সবটুকু শক্তি দিয়ে টেনে ধরে রাখে দড়ি। ক্ষণমুহূর্তে যুদ্ধে আসমানি নিস্তেজ হয়ে যায়। পদ্মজা দড়ি ছেড়ে দিল। আসমানির জিভ মুখের ভেতর নেই, বাইরে বেরিয়ে এসেছে। চোখ দুটি উল্টে রয়েছে, সারা মুখ কালচে ভাব। পদ্মজা তার 2 হাত ছেড়ে আসমানির মৃত লাশ থেকে দূরে সরে দাঁড়ায়। পিঁপড়ার কামড়ে রিদওয়ানের কোমর থেকে পায়ের তালু অবধি অবশ হয়ে গিয়েছে। গলা শুকিয়ে কাঠ, শরীর ব্যথায় টনটন করছে। তার স্পর্শকাতর স্থান গুরুতর আহত। পদ্মজা ছুরি দিয়ে রিদওয়ানের সামনে এসে দাঁড়ায়। রিদওয়ানের উড়ুতে কিছু প্রবেশ করে, আবার বের করে আনে। রিদওয়ান চিৎকার করে উঠল, অনেক কষ্টে উচ্চারণ করলো, আর না, আর না। পদ্মজা শূন্যে ছুঁড়ে মেরে কৌশল করে ধরল। তারপর ছুরি দিয়ে রিদওয়ানের শরীরে অগণিত আঘাত করতে থাকে। তারপর এক চোখ তুলে নিল। রিদওয়ান জোরে আর্তনাদ করে ওঠে, আকুতি করে তাদের মৃত্যু দিতে নয়তো বাঁচিয়ে দিতে। পদ্মজা দাঁতে দাঁত চেপে রিদওয়ানের 2 গাল চেপা দিয়ে ধরল। ফিসফিস আওয়াজের মতো করে বলল, এই এই চোখগুলার কোনো দিন কোনো মেয়েকে দেখবে না, কোনো দিন না। রিদওয়ান এক চোখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। কুকুরগুলো আরও মাংসের জন্য বিরতিহীনভাবে চিৎকার করে যাচ্ছে। পদ্মজা তার কথা শেষ করে রিদওয়ানের আরেকটা চোখে ছুরি ঢুকিয়ে দিল। তারপর মুখের ওপর ছুরি দিয়ে তেরছাভাবে টান মারল। রিদওয়ানের নাক ছিঁড়ে উপরের ঠোঁট দুটো ভাগ হয়ে যায়। চিৎকার করার শক্তিটুকু আর সে পেল না। তার পূর্বেই বেহুশ হয়ে যায়। পদ্মজা ক্রোধে মৃদু কাঁপছে। তার সাদা শাড়ি ইতিমধ্যে রাঙা হয়ে গিয়েছে। সে রামদা নিয়ে নিঃশ্বাসের গতিতে যেভাবে পারে রিদওয়ানকে কোপাতে থাকলো। তার মুখ দিয়ে ক্রোধস্বর বের হচ্ছে। রিদওয়ান শরীরের মাংস ছিটকে পড়ে এদিক সেদিক। লুকিয়ে দেখা নিশাচরের এক স্বরে ডেকে ওঠে। তারা পদ্মজাকে তার কাছে সাহস জোগাতে কিছু বলছে, নাকি ভয় পেয়ে ডাকছে কে জানে। প্রায় মিনিট 10 পর পদ্মজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তের অস্পষ্ট, চোখ দুটি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শাড়ি তাজা রক্তে জবজবে, সামনের চুলগুলো রক্তে আঠালো হয়ে গিয়েছে। তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বাতাস পদ্মজার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য ধেয়ে আসে। পদ্মজা রামদা থেকে রক্ত পড়ছে চুইয়ে। সে রামদা রেখে সদ্য কেনা চাপাতি তুলে নেয় হাতে। ঘুরে এসে মুজিদের সামনে দাঁড়ায়। কুকুরের আঁচড় আর কামড়ে মুজিদের প্রাণ নেতিয়ে পড়েছে। পদ্মজা মুজিদের মুখের বাঁধন খুলে দেয়। মুজিদের শেষ আর্তনাদ শোনার জন্য মুজিদ স্পষ্ট স্বরে বললেন, মা, মা আমার।
মুজিদ কথা শেষ করতে পারলেন না। পদ্মজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে মুজিদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলল। রক্ত ফিনকিয়ে দিয়ে ছিটকে পড়ে। বুড়বুড় করে শব্দ তুলে পেটের নাড়ি ভুড়ি ফেটে রক্ত বেরিয়ে আসে। পদ্মজা এক মুহূর্ত থামল না। হিংস্রতা তাণ্ডব চালিয়ে গেল। তার রক্তের তৃষ্ণা মেটেনি। সে খলিলের মুখের বাঁধন খুলে দিল। পদ্মজাকে রক্ত মানবী মনে হচ্ছে। তার শরীরে প্রতিটি লোমকূপ রক্তে স্নান করেছে। খলিল হাউমাউ করে কেঁদে উঠল। ও মা, ও মা, আমায় ছাইরা দাও। আমি আমি তোমার বাপের মতো। ও মা, আমাদের ছাইরা দাও। পদ্মজা দাঁত বের করে হাসলো। তার দাঁতে রক্ত লেগে আছে। ভয়ঙ্কর দেখাচ্ছে। কোথায় গেল তার ভুবন মোহিনী রূপ? রক্তের সাগরে ডুবে দিয়েছে সে। পদ্মজা চাপাতি দুই হাতে ধরে হাত ঘুরিয়ে উদ্ভ্রান্তের মতো খলিলকে আঘাত করতে থাকে। এক আঘাতে খলিলের আত্মা দেহ ছেড়ে দেয়। কিন্তু পদ্মজা থামল না। সে ক্রোধস্বর মুখে রেখে খলিলকে ইচ্ছে মতো কোপাতে থাকলো। চ্যাকচ্যাক ক্যাচ ক্যাচ শব্দে চারপাশ কেঁপে ওঠে। আঘাতে আঘাতে খলিলের এক হাত, কান, নাক শরীর থেকে আলাদা হয়ে যায়। পদ্মজা ক্লান্ত হয়ে চাপাতি খলিলের মুখের ভেতর ঢুকিয়ে দিল। বাম হাতে কোমর থেকে আর একটা ছুরি নিয়ে খলিলের পেটে ঢুকিয়ে দিল। রিদওয়ান, মুজিদ আর খলিলের রক্ত মাটি বেয়ে পুকুরের কালো জলের দিকে যাচ্ছে। পদ্মজা মাটিতে বসে পড়ে। নিরী কুকুরগুলো ভয় পেয়ে দূরে চলে গিয়েছে। দূর থেকে তারা পদ্মজাকে দেখছে। হিংস্র ঝড়ের তাণ্ডব থামতেই চারিদিকে নিস্তব্ধতা ভর করে। পদ্মজা ভীষণ ক্লান্ত। সে দুই চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিল। তারপর মাথা তুলে আমিরের দিকে তাকালো। আমির এতক্ষণ পদ্মজার দিকে তাকিয়েছিল। পদ্মজাকে তার দিকে তাকাতে দেখে সে চোখ সরিয়ে নিল। আমিরের চোখের উপর পড়ে থাকা চুলগুলো বাতাসে উঠছে। সে শান্ত হয়ে বসে আছে। কোনো ছটফটানি নেই, অস্থিরতা নেই, ভয় নেই। সে নির্লিপ্ত। পদ্মজা ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকালো। আমিরের দেয়া নতুন তলোয়ারটি ঘাড়ের উপর পড়ে আছে, ঘাসের উপর পড়ে আছে। পদ্মজা মাটিতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। 3 কদম এগিয়ে তলোয়ারটি হাতে তুলে নিল। তারপর ফিরে তাকালো আমিরের দিকে। সেদিনের কথা, যেদিন আমির নিজে এই তলোয়ার পদ্মজার হাতে তুলে দিয়েছিল, জীবন নেওয়ার অনুমতি দিয়েছিল। এ কথা শুনে পদ্মজার সে কি কান্না। কিন্তু আজ পদ্মজা শুধুই পদ্মজা, প্রিয় স্বামীর পদ্মাবতী নয়। পদ্মজা শক্ত করে তলোয়ার ধরে সামনে এগিয়ে যায়। সে যত এগোচ্ছে অনুভব করছে বুকের ভেতরের শক্ত আবরণটা সরে যাচ্ছে। একটা নরম কোমল অনুভূতি জেঁকে বসছে। পদ্মজা আমিরের সামনে এসে দাঁড়াতেই আমির চোখ তুলে তাকালো। এই যে রাতের বাতাসে পদ্মজা এক দুটো চুল উঠছে, তাতেও ভালো লাগছে। রক্তের মাখিও পদ্মজার রূপের বাহার নষ্ট করতে পারেনি। অনন্ত আমিরের কাছে নির্জন নিরিবিলি পরিবেশে আমিরকে এমন অবস্থায় এত কাছে দেখে পদ্মজার চোখগুলো শীতল হয়ে ওঠে। তার মনে হচ্ছে আমিরের চোখ, পা, হাত, বুক, বাহু সব কথা বলছে। সেদিনই তো তাদের বিয়ে হলো। তার শক্তপোক্ত দুটি হাত দিয়ে পদ্মজাকে কোলে নিয়ে ঘরে তুলল আমির। উপহার দেয় নতুন সংসার, নতুন পৃথিবী। সে আমিরের সংস্পর্শে এসে আবিষ্কার করে নতুন এক সত্তা। পুরনো কথা ভেবে পদ্মজার কণ্ঠনালীতে একটা যন্ত্রণা ঠেকছে। তার কণ্ঠনালী ব্যথা করছে। সে মাটিতে তলোয়ার রেখে রেন্টি গাছে দড়ি থেকে আমিরকে মুক্ত করে দেয়। এখন শুধু আমিরের হাত পা আর মুখ বাঁধা। পদ্মজা আমিরের সামনে বসলো। আমিরের নতজানু মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। তারপর আমিরের বুকে সাবধানে এক হাত রাখলো। পদ্মজার একটুখানি ছোঁয়া আমিরের সত্তাকে কাঁপিয়ে তোলে। যেন সমুদ্রের ঢেউ গর্জে ওঠে। আকাশ ভেঙে বজ্রপাত পড়ে। কুকুরগুলো ধীরে ধীরে এগিয়ে আসে। পদ্মজার ছলছল চোখ দুটি স্পষ্ট। আমিরের মনে হচ্ছে আকাশের চাঁদটা ঠিক পদ্মজার মাথার উপরেই। সে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল, কিন্তু পদ্মজাকে কোমল চোখে তাকাতে দেখে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। চোখের চাহনিতে মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে পদ্মজা। বোঝা যাচ্ছে সে আমিরের প্রেমে কতটা মাতোয়ারা। আমির আশা করেনি এই মুহূর্তে এত কিছুর পর পদ্মজার চোখে পুরনো প্রেম দেখতে পাবে। বুকটা আর কত পূর্বে, যখন একসাথে থাকা সম্ভবই নয়। আমিরের চুপ থাকা, আমিরের নেতৃত্ব বলে দিচ্ছে সে পদ্মজার কোনো আঘাতকেই পরোয়া করে না। আমিরের মায়া মায়া চোখ দুটি গ্রাস করে ফেলে পদ্মজাকে। কেন জানি তার খুব কান্না পাচ্ছে। বুকের ভেতরে কোথায় যেন লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু চোখ ফেটে বেরোতে চাইছে।
পদ্মজা ধীর কণ্ঠে বলল, কেন আমায় ভালোবাসলেন না? তার কণ্ঠে কান্না। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কোনো শাব্দিক উচ্চারণে বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসে। কি করে বলবে সে পদ্মজার জন্য বিষের দানা? ভালোবাসা এক ভয়ঙ্কর মহামারীর নাম, যে মহামারীর একমাত্র পথ বিপরীত মানুষটিকে ছাড়া নিঃস্ব হয়ে যাওয়া। এই মহামারীকে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। পদ্মজা হুট করে আমিরের কপালে চুমু খেলো। আমিরের হৃৎপিণ্ড জ্বলে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পদ্মজার দুই চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুটি সত্তার একটি আমার স্বামী, আমি তাকে সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মরতে হবে। পদ্মজা ঠোঁটে ছোট চেপে কান্না আটকাচ্ছে। আমির নিজেকে সামলে চোখের দৃষ্টি নত করলো। পদ্মজা নিজে প্রশ্ন করে, বুকটা জ্বলে যাচ্ছে কেন? একটু আগের তেজটা কেন নেই বুকের ভেতর? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙাল সে, তার স্বামীর ভালোবাসার কাঙ্গাল, কিন্তু সেই ভালোবাসার প্রতারণা করলো। এই ভালোবাসার ভাগ হয়েছে আরও আগে। কষ্টগুলো বাতাসে উড়ে যায় না কেন? পদ্মজা খাপ থেকে তলোয়ার বের করলো। তলোয়ারখানা দেখে পদ্মজার বুকের ভেতরে দ্রিম দ্রিম করে কিছু বাজতে থাকে। কেঁপে ওঠে তার হাত। পদ্মজার ঢোক গিলে নিজেকে ধত্তস্ত করলো। তারপর কাপা হাতে আমিরের মুখ থেকে ওনার বাঁধন খুলে দিল। আমিরের আর্তনাদ শোনার জন্য নয়, সে চায় আমির তাকে কিছু বলুক, কিন্তু কি শুনতে চায় সে জানে না। আমিরের বেলা সে কঠোর হওয়া তো দূরে থাক, তলোয়ার চালানোর সাহস পাচ্ছে না। আমির মাথা নত করে অপেক্ষা করছে মৃত্যুর জন্য। মৃত্যু তার জন্য উপহার। পদ্মজা আঘাত করতে সময় নিচ্ছে। আমিরের নিশ্চুপতা তার মনের ব্যথা বাড়িয়ে দিচ্ছে। সে বেহায়া হয়ে কাট কণ্ঠে বলল, কিছু বলার আছে? আমির তাকালো। এই দৃষ্টি পদ্মজাকে খুন করে ফেলে, তীরের বেগে বুকের ভেতর ছিদ্র করে ফেলে। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভুবনমোহিনী রূপসী পদ্মজা শ্যামবর্ণ এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণার এক অংশ যদি তুমি অনুভব করতে, আমাকে খুন করা না বাঁচিয়ে রাখতে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণা এক অংশ যদি তুমি অনুভব করতে, আমাকে খুন না করে বাঁচিয়ে রাখতে, আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমির কথা শেষ করে চোখের পলক ফেলার পূর্বে পদ্মজা তার বুকের মধ্যিখানে তলোয়ার ঢুকিয়ে দিল। তলোয়ার বুক ভেদ করে পিঠে গিয়ে ঠেকে। আচমকা আক্রমণ করায় আমির অবাক হলো। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বুকের যন্ত্রণা শেষবারের মতো 2 চোখ ছাপিয়ে বেরিয়ে পড়ে। আমিরের মুখ থেকে এত রক্ত বের হতে দেখে পদ্মজার পায়ের তলা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে বের করলো। আমিরের দেহটা দপ করে শব্দ তুলে লুটিয়ে পড়ে মাটিতে। পদ্মজার বুক ছ্যাদ করে ওঠে, বুকের ভেতর পাহাড় ধসে পড়ে। সে দ্রুত আমিরের 2 হাতের বাঁধন খুলে দেয়। বুকের ভেতর থেকে শব্দ তুলে কান্না বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাবেন না, যাবেন না। আমিরের শরীর 2-3টে ঝাঁকিয়ে দিয়ে নিথর হয়ে যায়। পদ্মজার মাথায় এক হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা প্রেমের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে শব্দ শুনতে পাচ্ছে। শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পদ্মজার আর্তনাদ করে ওঠে। 2 হাতে মাটি চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ, আল্লাহ। তার চিৎকার শুনে সন্তানহারা পেঁচাটির কান্না থেমে যায়। আল্লাহর উচ্চারণটির প্রতিধ্বনিত হতে থাকে যেন বারবার। এই একটি ডাকে পদ্মজার সর্বহারা বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষদের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত। তার যন্ত্রণার পাহাড় ভেঙে গিয়েছে। পদ্মজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একবার ডানে যায় আর একবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়ার কি পদ্মজাকে দেখার তৃষ্ণা মেটেনি? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না পদ্মাবতী।
পদ্মজা চমকে পিছনে তাকায়, কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদ্মজা ডান পাশে তাকায়, তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদ্মজা চরকির মতো ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনছে, প্রতিটি কথা তাকে সূচের মতো খোঁচাচ্ছে। পদ্মজা এত ব্যথা সহ্য করতে না পেরে 2 হাতে খামচে ঘাস টেনে তুলল। তারপর 1 হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদল। কাঁদতে কাঁদতে তার গলার স্বর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়, সেজদার মতো উবু হয়। তারপর মাথা তুলে 1 হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারপাশে চোখ বুলালো। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে এখন তো সে একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে ভোজ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেটের আলাদা, তার প্লেট দুটো পদ্ম ফুল আঁকানো। পদ্মজা খুঁজে খুঁজে আমিরের প্লেটটা বের করলো। সেখানে কিছু খাবার অবশিষ্ট ছিল। পদ্মজা ঘাড় ঘুরিয়ে একবার আমিরের মৃতদেহ দেখলো, তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেলো। খাবার শেষ হতেই পানি না খেয়ে দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। চাঁদটা অর্ধেক ডুবে গিয়েছে, তবে তার আলো রয়ে গিয়েছে। পদ্মজা আমিরকে টেনে সোজা করলো। আমিরের শার্টের বুক পকেট থেকে একটা বিশেষ শিশি বেরিয়ে আসে। পদ্মজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে, কিন্তু কথাটি ফুটল না। তার কথা হারিয়ে গিয়েছে। তারপর ভাবলো বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণে মনে পড়ল আত্মহত্যা মহাপাপ। পদ্মজা বিষের শিশি ছুঁড়ে ফেলে পুকুরে। আমিরের মাথাটা কোলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদল পদ্মজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকানোর পথে। ঠান্ডা কাঁটার মতো বিঁধছে শরীরে। পদ্মজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে সুন্দর করে শুইয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে 2 হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। মিনিট 2 পর ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের 2 গালের সময় নিয়ে চুমু দিল পদ্মজা। একটা কুকুর পদ্মজাকে ঘিরে হাঁটছে। তার আর বাঁদিকে 2টো কুকুর মজিদ খলিল রিদওয়ান ও আসমানির লাশ শুকছে। ক্লান্ত পদ্মজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো। চোখ বুঝলো সে পৃথিবীর লীলাখেলায় সে বাধ্য হয়েছে। স্বামীর বুকে অস্ত্র চালাতে সেই পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখল, ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যায়, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যায়, তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামীর বাঁ পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি, তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি, তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবীর সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাঁ পাশেই হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমনই সত্য আমি তাকে ভালোবাসি। শেষ রাত্রি চারিদিকে ছড়িয়ে আছে রক্ত, একটি জিহবা বের করা নারী দেহ, 3 ক্ষত বিক্ষত পুরুষ দেহ, একটা মাথা, মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার, তার বুকের উপর শুয়ে আছে তারই অর্ধাঙ্গিনী, তারই খুনি পদ্মজা। খাবারের ঘুমের ঔষধ ছিল বলে পদ্মজা ঘুমিয়ে পড়েছে। 3টে নেড়ি কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে, সাই সাই করে বাতাস বইছে। অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ। চাঁদটা তার নরম আলো নিয়ে ঠিক আমির পদ্মজার উপর স্থির হয়ে আছে। এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব 90। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।